গিন্নি, মেয়েটা কোথায় গেল বলো তো? আকাশে যে মেঘ করেছে তাতে বাইরে যাওয়া এখন কি উচিত? মেয়েটা আমাদের কোনো কথাই শোনে না। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গেল? খুঁজে আনো। তুমি তোমার মেয়েকে খুঁজে আনো কি? তোমার মেয়েকে পই পই করে বলেছি যে বের হবি না, তাও তোমার মেয়ে আমার কোনো কথাই শুনেনি। এখন তোমার মেয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ুক বা নাই পড়ুক, তা দিয়ে আমার কোনো দরকার নেই। আহ, এমন কথা বলছো কেন? মেয়েটা তো আমাদেরই, আমাদেরকেই তো খুঁজতে হবে। কোনো বিপদ আপদ হলে তো আমাদেরই ভোগান্তি, তাই না? আমাদের মেয়ে, কিন্তু সিটে ফোটাটাও আমাদের মতো নয়, হয়েছে তোমার মায়ের মতো। সারাদিন শুধু মানুষের ভালো আর মানুষের ভালো। দেখো কি ঝড়ের দিনে আবার কার উপকার করতে গেল তোমার মেয়ে, শেষে ভিজে একাকার হয়ে বাড়ি ফিরবে। তাই তো বলছি, মেয়েটাকে খুঁজে আনো। বৃষ্টি শুরু হলে কিন্তু আর আনতে পারবে না, এই বলে দিলাম। তারপর রাতে কোনো বাড়িতে না কোনো বাড়িতে থাকতে হবে। আনছি আনছি বাপু, তুমিও তো বসে আছো, তুমি কেন আনছো না? আর সর্বাদুলেরও দিন নেই, এই অদিনই এসে হাজির। আমার আর ভাল লাগছে না এসব। আচ্ছা বাবা, রাগ করো না, আমি যাচ্ছি খুঁজে আনতে। চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, কিছুই তো দেখা যাচ্ছে না। এই অন্ধকারের মধ্যে তোমার মেয়েকে আমি কোথায় খুঁজবো বলো তো? দেখো কে, দেবেনদের বাড়ির ওদিকটা দেখো। দেবেনের বউ ছাড়া তো তোমার মেয়ের এক পাও চলে না। হবে হয়তো ওদিকটাই, হয়তো দেবেনের বউকে কোনো কাজে সাহায্য করছে, আর আমার মেয়েটাকে পেলেই হলো, অনায়াসে সব কাজ করিয়ে নেয় সবাই। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। মিনু, এবার ছাড় তো। দেখেছিস তো ঝড় শুরু হয়ে গেছে, এখন দেরি করলে তুই কিন্তু আবার বাড়ি ফিরতে পারবি না বলে দিলুম। কাকি, চুপ করো তো। আমাকে ঠিক বাবা মা নিতে আসবে। বাবা মা নিতে না এলেও ঠাকুমা আমায় নিশ্চয়ই নিতে আসবে। আর যদি নাও আসি, তোমাদের বাড়িতে আজকের রাতটা থেকে গেলে তোমাদের কি বেশি অসুবিধা হবে? অসুবিধা কেন হবে? তুই আজকের মতো কেন, প্রতিদিন এ বাড়িতে থাক। আমার তো তোর সাথে থাকতে খুব ভালো লাগে, কিন্তু তোর মা তোকে যে বকাবকি করবি, আর সে তো আমার ভালো লাগবে না রে মিনু। ওনি তুমি চিন্তা করো না, আমার মা একটু অমনি, ভালো আর খারাপ কাজ নেই, সব কিছুতেই আমাকে বকাবকি। অমন করে বলতে নেই রে মা, তোর মা তো তোর ভালোর জন্যই বকাবকি করে। প্রত্যেকটা মাই তার সন্তানের ভালো চায়। কি জানি কাকি, আমার মা আমার কেমন ভালো চায় আমি তো দেখি না। আমার মা যা চায় তার মধ্যে ভালো কিছু আছে। আমাকে কখনো ভালো কাজ করতে দেয় না, মানুষের সাথে মিশতেও দেয় না। তুমি সরো তো, এখন এত কথা বলে লাভ নেই। ঝড়ের বেগ বেড়েই চলেছে, কাজগুলো হাতে হাতে গুছিয়ে দিই, না হলে সব বৃষ্টিতে ভিজে যাবে। মা মিনু, বাকি যতটা আছে আমরা দুজনে মিলে করে নেব। তুই যা মা, বাড়িতে চলে যা, তোর মা চিন্তা করবে। কাকাই, তুমিও আবার শুরু করলে? বললাম তো, বাবা বা ঠাকুমা কেউ নিতে আসবে, তারপর আমি ঠিক চলে যাব। তোমরা আমাকে এখন একটু কাজ করতে দাও তো। তুই খুব নাচর বান্দারি, তুই আমাদের কারোর কথা শুনিস না। আমি বাবা মায়ের কথাই শুনি না, আর তোমাদের কথা শুনবো কি? আমার যা মন চাইবে আমি তাই করব। এখন একদম কথা বলো না, আমার কাজে বাধা দিও না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি শুনছো, বেরিয়ে এসো, দেখো তোমার মেয়ে কি করেছে। কি করে আবারও? হ্যাঁ, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। তা নয়তো কি, আবারও ছোট লোকটার বাড়িতে গিয়েছিল। আমি বারবার তোমার মেয়েকে বারণ করে দিয়েছি যেন ওই ছোট লোকের বাড়িতে না যায়। ও তারপরেও সেই বাড়িতে যাবে, তাদের সাথে খাবে, ঘুমাবে এবং তাদের কাজ করে দেবে। তুমি তোমার মেয়েকে সামলাও বলে দিচ্ছি। কি বললে? ও আবারও দেবেনের বাড়ি গিয়েছিল? কতবার করে না করে দিয়েছি, ওই ছোট লোকের সাথে মিশবি না, ওদের সাথে আমাদের যায় না, ওরা নিচু জাতের। ওরা নিচু জাতির হলেও তোমাদের থেকে ঢের ভালো। কাকাই আর কাকি আমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাদের থেকেও বেশি ভালোবাসে। আমি তোমাদের কারো কথাই শুনবো না, আমি তো বাড়িতে যাব, যাব মানে যাবই। দেখলে দেখলে,
তোমার মেয়ের তেজ দেখলে তোমার মেয়ে কারো কোনো কথাই শুনবে না। এর বিচার যদি আমাকে করতে হয় তাহলে তোমার মেয়ে কিন্তু আস্ত থাকবে না বলে দিলাম। ওইসব দেবেন আর দেবেনের বইয়ের দোষ। আমাদের টাকা পয়সা দেখেছে না, তাই আমার মেয়ের মাথাটা গুলিয়ে দিয়েছে। তা যা হওয়ার হোক, পরের বার যেন তোমার মেয়েকে ওই বাড়ির আশেপাশে আমি না দেখি। তোমরা হাজার বারণ করলেও আমি ও বাড়িতে যাবই যাব। কি এত বড় কথা! তোর বাবা তোকে শাসন করছে আর তুই কিনা মুখে মুখে তর্ক করছিস? এই অবনতি হয়েছে তোর। তারা আজ তোর একদিন কি আমার একদিন। বলি বৌমা, আমার নাতনিটাকে ছেড়ে দাও। আমার নাতনিটাকে মেরো না, এভাবে মারলে তো মরে যাবে। আপনি আমাদের মাঝে আসবেন না তো। আপনার আশকারা পেয়ে পেয়ে আজও এই অবস্থা হয়েছে। মরলে মরে যাক, এমন ছোট লোক মেয়ে থাকার সে না থাকা ভালো। ছি বৌমা, ছি, তোমার মেয়েকে তুমি এই কেমন কথা বলছো? মায়ের সে মাসির দরদ বেশি। আমার দরদ হচ্ছে না, আপনার দরদ হচ্ছে। এখন জানতো অন্য জায়গায় গিয়ে নাকামো করুন। এ কি দেবাশিস বাবু, আপনি এই ঝড় বৃষ্টির রাতে আমাদের বাড়িতে? শহর থেকে ফিরছিলাম, ভেবেছিলাম বাড়িতে পৌঁছাতে পারবো, কিন্তু যে ঝড় শুরু হয়েছে আশেপাশের কিছুই তো দেখা যাচ্ছে না। এক পা সামনেও এগুতে পারছি না। তুমি একটু আমাকে সাহায্য করো, ঝড়টা কমলেই আমি চলে যাব। আরে বাবু, এতে অনুরোধ করার কি আছে? আপনি এসেছেন আমাকে বলবেন, আমি একটু আপনার বাড়িতে থাকতে চাই, তাহলেই তো হয়। এখন চলুন চলুন, ভেতরে চলুন। সম্পূর্ণ ভিজে গেছেন দেখছি, চলুন ভেতরে। তাও একটু ভিজেছি। এই অদিনের ঝড় বাদলা, আহ কি যে ঠান্ডা বাইরে। দাঁড়ান বাবু, আমি ব্যবস্থা করছি। গিন্নি, ও গিন্নি, ভেতর থেকে গরম জামা কাপড় নিয়ে এসো তো, দেবাশিস বাবুকে দাও। আরে বাবু, আপনি তো একদম ভিজে গেছেন। এই গরম গরম জামা কাপড়গুলো পরে নিন। এই ঝড় বাদলের দিনে শহর থেকে ফিরলেন কেন? আরে না না, গরম জামা কাপড়ের প্রয়োজন নেই। ঝড়ের বেগটা একটু কমলেই আমি বেরিয়ে পড়ব। আর বলো না বৌমা, ভেবেছিলাম হালকা ঝড় উঠবে, ঠিক বাড়ি চলে যেতে পারি, কিন্তু এতটা ঝড় উঠবে সেটা আমি বুঝতেই পারিনি। তাতে কোনো সমস্যা নেই, আপনি জামা কাপড়গুলো বদলে নিন। এরপর আমরা একসাথে খেতে বসবো, কেমন? বাবু, আপনি বড় মানুষ, আমাদের বাড়িতে এসেছেন, আপনাকে যে কিভাবে খেতে দেই বুঝতেই তো পারছেন। আমাদের অবস্থা তেমন ভালো নয়, কাজ বাজও পাচ্ছি না। আমরা যা খাচ্ছি তাই দিয়ে আপনি খেতে পারবেন তো? একটু চালিয়ে নিন। দেবেন, এভাবে বলছো কেন? তুমি আমাকে ভালোবেসে খেতে দিয়েছো। যদি তুমি পান্তা ভাতও আমাকে খেতে দাও, সেটাও আমার জন্য অমৃত। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না দেবেন। আমাদের বাড়িতে আপনি এসেছেন, এটাই আমাদের সৌভাগ্য। আমাদের বাড়িতে তো তেমন কেউ আসে না, সবাই আমাদের থেকে একটু দূরে দূরেই থাকে। আমাদের অবস্থা তেমন ভালো নয় তো, তাই। তুমি চিন্তা করো না বৌমা, তোমাদের ঋণ আমি পরিশোধ করে দেব। বাইরে ঝড়ের প্রকোপটা একটু কমেছে, আমি এখন আসছি। চিন্তা করো না, এখন ঠিকভাবেই যেতে পারবে। বুঝলি সজল, মানুষের টাকা পয়সা থাকলেও সবাই আসলে বড়লোক হতে পারে না। হঠাৎ এমন কথা কেন বলছেন বাবা? গত রাতে শহর থেকে ফেরার সময় ঝড়ের মুখে পড়েছিলাম। তারপর বাড়িতে ফিরতে না পেরে দেবেনের বাড়িতে আশ্রয় নেই। এটা ঠিক যে দেবেনের টাকা পয়সা নেই, একদম নিম্নবিত্ত। তবে দেবেনের মনটা কিন্তু বিশাল। টাকা পয়সার দিক থেকে না হলেও মনের দিক থেকে দেবেন সবার থেকে বড় লোক।
তুমি কিভাবে বুঝলে বাবা? দেবেন দাদাকে আমারও বেশ ভালো লাগে। ওদের বাড়িতে তেমন কেউ যাওয়া আসা করে না, ওরা নিম্নবিত্ত তো তাই। আমি ওদের বাড়িতে যাওয়ায় ওরা বেশ খুশি হলো। কিভাবে যে কি করবে বুঝে উঠতে পারছিল না। গরম জামা কাপড় এনে দিয়ে আমাকে খেতে বলল, খেতে বসালো, তাও কি অনুরোধ। আসলেই দেবেন দাদা এবং বৌদি দুজনেই খুব ভালো মানুষ। দুজনেই সবাইকে সাহায্য করে। কিন্তু দেবেন দাদা তেমন কাজ পাচ্ছে না, জায়গা জমিও নেই যে চাষবাস করবে, চাষবাসও তো করতে পারছে না। সবটাই বুঝলাম। আমি ভাবছি অন্য কথা। আমি যদি ওদের কিছু দিতে চাই তাহলে ওরা কি নেবে? আমার মনে হয় নেবে না, কারণ দেবেন দাদার আত্মসম্মান অনেক। তাহলে এক কাজ করো, ওরা আমাকে যেই উপকারটা করেছিল সেই উপকারের প্রতিদান হিসেবে আমি দেবেনকে একটা চাকরি দিতে চাই। কি চাকরি দেবে বাবা? দেবেন হবে আমার সহায়ক। গ্রামের সমস্ত কাজে দেবেন আমাকে সাহায্য করবে। এর থেকে ভালো সহায়ক আমি আর দুটো পাবো না। দেবেন খুবই সৎ একজন মানুষ। ঠিক আছে বাবা, তাহলে তাই হবে। তুমি দেবেন দাদাকে চাকরিটা দিয়ে দাও। যদি প্রতিদান দিতেই চাও তাহলে চাকরিটা দাও, আর মাইনেটা কিন্তু বাড়িয়ে দিও, যেন খুব তাড়াতাড়ি দেবেন দাদার পরিবার সচ্ছলতা ফিরে পায়। ঠিক বলেছিস। তাহলে তুই গিয়ে দেবেনকে এই সুখবরটা দিয়ে আয়। গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, একবার শুনে যাও কি ঘটেছে। কি আবার ঘটলো? হ্যাঁ, এভাবে ডাকছো কেন? খবর কিছু শোনোনি তুমি? পুরো গ্রামে খবর ছড়িয়ে গেছে, আর তুমি কোনো খবরই শোনোনি। আমি আবার কি খবর শুনবো? আমি তো কিছুই শুনিনি। আচ্ছা বাবা, তুমি যখন শুনেছো তো এত থানাই পানাই না করে সোজা সোজা বলো। দেবাশিস বাবু সহায়ক হিসেবে দেবেনকে চাকরি দিয়েছে। এবার বুঝতেই তো পারছো, দেবেন একদম লালে লাল হয়ে যাবে। দেবাশিস বাবু যে ভালো মানুষ, তাতে দেবেনের পয়সার অভাব হবে না। এবার তো দেবেন আমাদের থেকেও বড়লোক হয়ে যাবে। কি বলছো তুমি এটা? হাই কপাল, এখন আমাদের কি হবে? দেবাশিস বাবুর সহায়কের কাজটা শেষে দেবেনকেই পেতে হলো কেন? দেবাশিস বাবু তোমার চোখে দেখেননি? ওরকম একটা নিচু জাতের ছেলেকে কিভাবে চাকরি দেয় উনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এই চাকরিটা যেভাবেই হোক আমাকেই নিতে হবে। না হলে দেবেন আমাদের থেকে বড়লোক হয়ে যাবে। আমাদের আর মান সম্মান বলে কিছুই থাকবে না। আর তাছাড়া ওই দেবেনের ভালো আমি সহ্যই করতে পারবো না। আমি কোনো মানসিক শান্তি পাবো না। তা তো আমিও পাবো না। তুমি কিছু একটা করো। তুমি দ্রুত দেবাশিস বাবুর কাছে যাও। হাত পা ধরে যেভাবেই হোক নাটক করে হলেও একটা চাকরি তুমিও জোগাড় করে আনো। ঠিক বলেছ, আমি তাহলে তাই করব। কান্নাকাটি করে বললে দেবাশিস বাবু আর না করতে পারবে না। বাবা, কি বলছো কি তুমি? কাকাইয়ের চাকরি হয়েছে। এবার আর কাকাইয়ের কোনো অভাব থাকবে না। আমার যে কি আনন্দ হচ্ছে। চুপ কর পাজি মেয়ে। তোর বাপের চাকরি হচ্ছে না তা নিয়ে কোনো চিন্তা নেই, তোর চিন্তা হচ্ছে দেবেনের চাকরি হয়ে গেছে সেটা নিয়ে। তো কি করব? তুমি তো সারাদিন বলো তুমি বড়লোক বড়লোক। তোমার কি আর চাকরির দরকার আছে নাকি? চাকরির দরকার দেবেন কাকাইয়ের। কাকাই চাকরি পেয়ে গেছে। এবার আমি চললাম কাকাইদের বাড়ি। এবার তো আর আমাকে আটকে রাখতে পারবে না। ওর কথা বাদ দাও তো, তোমায় যা বলেছি তাই করো। কই গো, তোরা বাড়িতে আছিস নাকি? বেরিয়ে আয় তো, তোদের আনন্দ ভাগ করতে আমিও চলে এসেছি। ও কাকাই, কাকি, কোথায় তোমরা? দেখো আমি এসেছি, সাথে ঠাকুমাও এসেছি। আরে কাকিমা যে, আসুন আসুন, বসুন। অনেকদিন পরে এলেন আমাদের বাড়িতে। হ্যাঁ রে বাপ, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। সারাদিন বাড়িতেই বসে থাকতে হয়।
তার উপর তো সিধুর কথা বাদই দিলাম, ঘর থেকে এক পা বেরুতে দেয় না আমাকে। খুব যন্ত্রণায় আছি। আজকে আর কোনো কথাই শুনলাম না। আমি আর মিনু দৌড়ে চলে এলাম তোদের বাড়ি। তা বেশ ভালো করেছেন। আসুন বসুন না, দুদণ্ড গল্প করি। আমি তো কারোর সাথে গল্পই করতে পারি না। এভাবে বলছিস কেন মা? বুঝতে পেরেছি তোদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না, কিন্তু দুঃখের দিন তো সব সময় থাকে না। দেখেছিস, ভগবান এবার মুখ তুলে তাকিয়েছে, তোদের দুঃখের দিন এবার শেষ হলো বলে। আমাদের তেমন আনন্দ হচ্ছে না কাকিমা। আমরা বুঝতে পেরেছি দেবাশিস বাবু আমাদের কেন কাজটা দিয়েছেন। আমি কাজটা নিতে চাই না। আমরা যেভাবে আছি, খেয়ে পরে সেভাবেই ভালো আছি। সে কি রে, এইসব কি বলছিস? এত কষ্ট করে একটা চাকরি পেলি, আর এখন বলছিস চাকরিটা করবি না? কি হয়েছে এমন? কাকিমা, সেদিন ঝড়ের রাতে আমি দেবাশিস বাবুকে আশ্রয় দিয়েছিলাম। এখন দেবাশিস বাবু ভাবছেন তিনি আমাদের কাছে দেনা হয়ে গেছে। তিনি আমাদের পাওনা হিসেবে আমাদের এই কাজটা দিতে চায়। এবার আপনি বলুন তো, আমি কি কোনো পাওনার আশায় দেবাশিস বাবুকে আশ্রয় দিয়েছিলাম? তাহলে আমি দেবাশিস বাবুর কাছ থেকে কেন এই পাওনা নেব? সেটা অবশ্য ঠিক, তবে কাজটা যে তোর ভীষণ দরকার। তুই তো দেখতেই পাচ্ছিস তোর পরিবারের অবস্থা। পরিবারের অবস্থা যেমনই থাকুক কাকিমা, আমরা ঠিক করেছি আমরাই চাকরিটা করতে পারবো না। আমরা খেয়ে পরে দুজন বেশ ভালো আছি। দেখ, যা ভালো মনে হয় তোরা তাই কর। বাবু, বাবু গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে বাবু। বাবু, কি হলো সিধু? তোমার আবার কি হলো? কাঁদছো কেন? বাবু গো, কত আশা করে এবার চাষবাদ করলাম। ভেবেছিলাম এই চাষে আমার পরিবারের অবস্থা ভালো হবে, কিন্তু এই অদিনের ঝড় বাদলের কারণে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে বাবু। আমার যে আর কিছুই রইল না বাবু। এখন আমি কি করব? কি বলো? তোমার ফসল নষ্ট হয়ে গেছে? সে খবর তো আমি পেলাম না। আজকাল কার খবর কে রাখে বাবু? সবার দুঃখের কথায় আপনার কানে পৌঁছায়, শুধু আমার দুঃখের কথায় আপনার কানে পৌঁছায় না। কেঁদে কেটে আমাকে আসতে হয় আপনার কাছে। কি আর করব বলুন বাবু? গরিব তো হয়েছি। আহা, এমন কথা বলছো কেন? তোমার লোকসান হয়েছে, ব্যাপারটা আমি দেখছি। তোমার কি সাহায্য লাগবে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। এভাবে ভেঙে না পড়ে আবার নতুন করে নতুন কিছু শুরু করো। যেহেতু এখন ঝড় বাদলের দিন, এমন কিছু চাষাবাদ করো যাতে ঝড় বাদলের দিনেও সমস্যা না হয়। না বাবু, এবার আমি ভেবেছি আর চাষ করব না। এই বর্ষায় চাষ করলে নিশ্চিত লোকসানের মুখে পড়ব। আবার চাষবাসের সময় আসলে আমি তখন চাষবাস শুরু করব। তাহলে এখন কি করতে চাও তুমি, সেটা বলো আমাকে। বাবু, আপনি তো গ্রামে একা একা কাজ করেন, আপনার কত সমস্যা হয়। আপনার সমস্যা দেখে আমারও খারাপ লাগে, তাই আমি চাইছি আপনার সহায়ক হিসেবে আমি আপনাকে সাহায্য করব। তাহলে আমার আর কাজবাজ করার চিন্তা থাকবে না। তুমি আমার সহায়কের চাকরি চাও? আরে, সেটা তো আমি দুদিন আগেই দেবেনকে দিয়ে দিয়েছি। তুমি আগে আসলে হয়তো তোমাকে আমি সাহায্য করতে পারতাম। এখন পারবেন না কেন বাবু? চাকরিটা তো আপনার, আপনি যখন খুশি যাকে খুশি চাকরি দিতে পারেন। এখানে তো কারো আর হাত নেই। তাছাড়া আপনার সহায়ক হিসেবে ওই নিচু জাতের দেবেন কিভাবে চাকরি পায় সেটা বলুন তো আমাকে একটাবার। কিভাবে কথা বলছো তুমি? দেবেন নিচু জাতের হবে কেন? মানছি ওর টাকা পয়সা নেই, তাই বলে ও নিচু জাতের? এ কেমন মানসিকতা তোমার? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে সাহায্য করে দেব। যাও যাও তুমি এখান থেকে। কি হলো দেবেন, আমার বাড়িতে এই অসময়ে আবার চুপচাপ দাঁড়িয়ে আছো? কিছু হয়েছে নাকি? বাবু, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি আসলে আপনার কাছে একটা কথা বলতে এসেছি। আমি আপনার চাকরিটা নিতে পারবো না বাবু। নিতে পারবে না মানে? কেন, কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে?
তাহলে আমাকে বলো, আমি তাকে দেখে নিচ্ছি। আসলে বাবু, এমন কিছুই নয়। আমি সেদিন আপনাকে সাহায্য করেছিলাম আপনাকে সম্মান করে। আমি কোনো পাওয়ার আশায় আপনাকে সাহায্য করিনি। এখন আপনি ভাবছেন আপনি আমার কাছে দেনা হয়ে গেছেন, সেই দেনা মিটিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে চাকরি দিচ্ছেন। তোমাকে এসব কথা কে বলেছে দেবেন? তোমাকে একটা কথা বলি, তোমার মন মানসিকতা আমার বেশ পছন্দ হয়েছে। এই গ্রামে তোমার মতো সৎ আর একটা ছেলেও আমি দেখছি না। এবার তুমি বলো, আমি আমার সহায়ক হিসেবে একজন অসৎ মানুষকে কিভাবে নেই? হ্যাঁ, যদি আমি মনে করতাম যে আমি তোমার কাছে দেনা, তাহলে হয়তো তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করে দিতাম, আমি তোমার দেনার পরিশোধ করে দিতাম। কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে সম্মান করে তোমাকে চাকরি দিয়েছি, যেন তুমি পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারো। এবার তুমি বলো, এটা কি আমার অন্যায় হয়েছে? আপনার অন্যায় হবে কেন বাবু? ঠিক আছে, আমি মানলাম আপনি দেনা পরিশোধ করার জন্য আমাকে চাকরি দেননি, কিন্তু গ্রামের লোক সবাই তো এটাই ভাবছে। গ্রামের লোকদের কথা তুমি ভাবছো? ওই যে এতটা দিন তোমাকে সবাই এক ঘরে করে রেখেছিল, তখন তুমি গ্রামের লোকদের কথা ভাবুনি? তুমি আর একটা কথা বাড়াবে না, আমি বলে দিলাম। আমার বাড়িতে তোমার সপরিবারে থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি আমার সহায়ক হিসেবে। তুমি তোমার পরিবার নিয়ে দ্রুত আমার বাড়িতে চলে এসো, যাও। দেবেন দাদা, আপনি আজ থেকে এই বাড়িতেই থাকবেন। আপনার যে কোনো প্রয়োজনে শুধু আমাকে ডাকবেন, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। একটা কথা কি জানেন দাদা, আপনাকে আমার বেশ পছন্দ। এই গ্রামের মধ্যে আপনার মতো সৎ মানুষ আমি আর দেখিনি। এভাবে বলো না সজল, তুমি আমার ছোট, তোমার থেকে এগুলো শুনলে লজ্জা লাগে। লজ্জা লাগার কিছু নেই দাদা, আপনাকে যা বলেছি আপনি কিন্তু সব শুনবেন। আচ্ছা দাদা, আপনি কি খেয়াল করেছেন কোনো কিছুর একটা শব্দ হচ্ছে? হ্যাঁ, আমিও কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি, কিছু ভাঙার শব্দের মতো মনে হচ্ছে। শব্দটা কোথায় হচ্ছে বলো তো? ঘরের পেছনের দিকটা থেকেই মনে হয় আসছে। মনে হচ্ছে কেউ জানালা ভাঙছে। তাই তো, দেখি তো, চলো চলো, বাড়িতে চোর পড়লো কিনা, চলো। কে কোথায় আছো? বাবা, বেরিয়ে এসো, বাড়িতে চোর পড়েছে। এই ধরো বেটাকে, ধরো বেটাকে, ধরো। সজল, এদিকটা এসো। এই তো, এই তো পালালো, এই ধরে ফেলো। এ কি, এটা তো সিধুদা। আপনি এখানে কি করছেন এত রাতে? আপনি জানালা ভাঙছিলেন নাকি? আরে না 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 না, আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের চোর চোর শব্দ শুনে এদিকে এসেছি। তাহলে তোমার হাতে এই হাতুড়ি কেন? সিধু, তুমি এত রাতে কি করছো এখানে? সত্যিটা বলো, না হলে গ্রামের লোক ডেকে তোমাকে আমি মার খাওয়াবো বলে রাখলাম। আসলে বাবু, আজকে থেকেই তো দেবেন আপনাদের বাড়িতে থাকা আরম্ভ করেছিল। দেবেন চাকরিটা পেয়েছে, আমি চাকরিটা পাইনি। এই ভেবে আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম। ঠিক চুরি করতে নয়, আমি ভেবেছিলাম চুরি করে দেবেনের নাম দিয়ে দেব, তাহলে দেবেন ফেঁসে যাবে। দেবেন ফেঁসে গেলে দেবেনের চাকরিটা চলে যাবে, তারপর সেই চাকরিটা আপনি আমাকে দেবেন। ছি ছি, কি সব কাজ করো তুমি? ভাবছো কিভাবে তোমার মতো একজন অসৎ লোককে আমি আমার সহায়ক বানাবো? আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এমন করব না, আমাকে যেতে দিন। বাবু, দাদাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, আর একটা সুযোগ দিন না। ঠিক আছে, তোমার অনুরোধ রেখে সিধুকে আমি ক্ষমা করে দিলাম। আর কখনোই যেন আমার বাড়ির আশেপাশে ওকে আমি না দেখি, বলে দিলাম। মহেশপুর গ্রামে শীতের সকাল। দুই বুড়ো বুড়ি থাকতো, তাদের কোনো অভাব ছিল না। দুই ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারা দুইজন একা একা খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। একদিন সকালবেলা দাদু বাগানে ফুল তুলছিল পূজার জন্য। এমন সময় সেখানে রমেশ এসে বলল, দাদু, ও দাদু,
এই শীতে এত সকালে বেরিয়ে পড়েছো? সকাল সকাল উঠবো না তো বেলা দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমিয়ে থাকবো নাকি? তাছাড়া শীত আর গ্রীষ্ম কি, সকালে উঠে কত কাজ থাকে তাই না? আর সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের শরীরের জন্য অনেক ভালো, বুঝলি? আমাদের শরীরের জন্য অনেক ভালো। ওমা, ঘরে তো শুধু তুমি আর ঠাকুমা, এত কাজ কিসের তোমাদের বলো তো? ওরে বোকা, কাজের কি আর শেষ আছে রে? সকালে উঠে ফুল তোলা, তারপর বাজার করা, মুদি সদাইয়ের মাল আনা, বাগান পরিষ্কার করা, সে অনেক কাজ রে, অনেক কাজ। ও আচ্ছা, দাও, আজ না হয় আমি বাজার করে দিচ্ছি। না 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 না, বাজার করে দিচ্ছি বললেই তো আর হয় না। তোর ঠাকুমার আবার অনেক ফ্যাকরা, পুকুরের তাজা মাছ লাগবে, রাজ্যের সব শাক সবজি আলাদা আলাদা করে লাগবে, তার সাথে আবার ভালো মানের আটা ময়দা, তার সাথে আমলকি, লেবু, লঙ্কা, সে হরেক রকম জিনিস আনতে হবে রে, ফর্দ মিলিয়ে, বুঝলি? সে আমি অত শত বুঝে শুনে আনতে পারবো না, তবে আলু পেঁয়াজ রসুন আটা ময়দা তো আনতে পারবো, তাই না? না রে বাবু, তুই যা, আমাকেই যেতে হবে বাজারে। আচ্ছা, আমি তো যাবই বাজারে। যদি তোমার সাথে দেখা হয় তাহলে বাজারের থলিগুলো এসে বাড়ি পৌঁছে দিয়ে যাব, কেমন? আচ্ছা, সেই ভালো। এই বলে সে পুজোর ফুলগুলো নিয়ে ঘরের ভেতর গেল এবং দাদু তার বউয়ের হাতে ফুলের থালিটা দিল আর বলল, এই নাও তোমার পূজার ফুল, দূর্বা ও তুলসী পাতাও রেখেছি আলাদা আলাদা করে। তা বেশ করেছো, এবার বসো, আমি চা আর টোস্ট বিস্কুট করে দিচ্ছি, আদা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। খুব খুব করে কেসে যাচ্ছ দুদিন ধরে, এরপর না আবার বুকে কাশ জমে যায়। ও কিছু না বউ, শীতকালে প্রতি বছর তো হালকা কাশি হয়, ও আবার ঠিক হয়ে যাবে। দাও, চা দাও তো দেখি। এরপর দাদু ও দিদা চা নিয়ে বারান্দায় বসলো আর বলল, এবারে বলো, বাজার থেকে কি আনতে হবে? আজ না হয় বাজারে নাই গেলে, শরীরটা যেহেতু ভালো নেই, আজ না হয় বিশ্রামই করো। আরে না না, শরীর ঠিক আছে, তুমি ফুর্তিটা দাও, আমি সব হিসেব করে নিয়ে আসবো। দাও দাও। আচ্ছা দাঁড়াও। এই নাও। আচ্ছা, আমি এখন গেলাম গো। এই বলে সে বাজারের দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই সে বাজারে পৌঁছে গেল। তাকে দেখে এক সবজিওয়ালা বলে উঠল, দাদু, ও দাদু, আজ মোচা নেবে না? ভালো কাঁচকলার মোচা আছে গো। না রে বাপু না, এখন মোচা নিয়ে গেলে বুড়ির তো কাটতে কাটতে সময় চলে যাবে। ও, তাহলে একটা লাউ দিয়ে দিচ্ছি, ভালো কচি লাউ, চিংড়ি দিয়ে লাউ চিংড়ি খাবে, বুঝলে? না 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 না, লাউ চিংড়ি নয়, তা দিয়ে দাও, বড়ি দিয়ে লাউ খাবো, লাউ বড়ি। দুটো বেগুন নিয়ে যাও দাদু, শীতে খেয়ে দেখবে পুরা মাখন একেবারে, একটাও বীজ খুঁজে পাবে না। দিয়ে যাও। ও হ্যাঁ হ্যাঁ, তা বেগুন পোড়া তো বুড়ি খুব ভালোই খায়। তবে তবে আর কি, একটু কম দামেই না হয় দিয়ে দেব, তুমি কাল এসে বলবে কেমন বেগুনগুলো। বেগুন পোড়া তো মন্দ নয়, তবে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সে সবও তো লাগবে নাকি? শুধু শুধু তো আর বেগুন পোড়া খাওয়া যায় না। সব দিচ্ছি গো দাদু, সব দিচ্ছি, তুমি ব্যাগ দাও, আমি সব গুছিয়ে দিচ্ছি গো। এই না 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 না, বেশি কিছু দিস না,
ভারী যেন না হয়ে যায়। আমি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবো না, আবার ময়দাও নিয়ে যেতে হবে। ও মা, কি আর দিলাম, বেশি কিছু দিচ্ছি না তো। তবে হ্যাঁ, টমেটো গুলো কিন্তু ভালো এনেছি। কি লাল টুকটুকে দেখছো? এই টমেটো চাটনি না হলে কি চলে দাদু? দাদু নেবে নাকি? আর না হে বাবু, আজ টমেটো লাগবে না। কেন দাদু, ঠাকুমা চাটনি খায় না নাকি? না, খায়, ভালোই খায়, কিন্তু তার জন্য তো আবার খেজুর, আমসত্ত্ব, খেজুরের গুড় এগুলো নিতে হবে। সে আর চিন্তা কি, ওই দোকানেই সব পাবে। দাঁড়াও, আমি বলে দিচ্ছি। ও ভাই, এই যে দাদুর মালপত্রগুলো দিয়ে দাও তো। আর দাদু, তুমি টুলে বসো, সব আমি গুছিয়ে দিচ্ছি, কেমন? কোনো চিন্তা করো না। না না না, বসবো কেন? আমি নিজেই ফলের দোকান থেকে সবকিছু বুঝে শুনে নেব। এই বলে দাদু গেল ফলের দোকানে। তখন ফলওয়ালা বলল, সব দিয়ে দিয়েছি দাদু, আর কি লাগবে বলুন। না না না, আর কিচ্ছু লাগবে না, ব্যাগ তো ভরেই গেল। মুদির দোকান থেকে জিনিসপত্র নেব। দাদু, এত ভালো কমলা লেবু নেবেন না? দেখুন না কি মিষ্টি, একদমই মিষ্টি। না না, দেখেই বোঝা যাচ্ছে কি রকম মিষ্টি। এবছর কমলা লেবু অনেক ভালো উঠেছে। হ্যাঁ হ্যাঁ, এজন্যই তো বলছি নিয়ে যান গোটা চারেক। এমন কম দামে পরে কিন্তু আর পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে। দাদুর কথা শুনে ফলওয়ালা কমলা লেবু আর কিছু কলা দিতে গেল। ওই দিকে দাদু বলে উঠল, আরে রে 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 রে, কলা লাগবে না, কলা দিও না তুমি। বেশি না দাদু, 4টে মাত্র দিলাম, হিসেবে সুবিধার জন্য। যা, ব্যাগ তো সবজি আর ফলের ব্যাগে ভরে গেল। ওদিকে মুদির দোকানেও এক ব্যাগ জিনিসপত্র হবে। আলু পেঁয়াজও তো অন্য ব্যাগে, একা নেব কি করে এগুলো? এমন সময় রমেশ এসে বলল, এই যে দাদু, তোমার ময়দার এবং আটার ব্যাগ মুদি দোকানদার আমার কাছে দিয়ে দিল। বাঁচালি রে বাপ, ভাগ্যিস তুই এসেছিস, অনেক ভালো করেছিস, না হলে তো আমি এতগুলো ব্যাগ নিয়ে যেতেই পারতাম না রে। আর কোথায় কি আছে বলো আমাকে, আমি গিয়ে সব নিয়ে আসছি, তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব। সত্যি রে রমেশ, আমার দরকারের সময় তুই ঠিক এসে হাজির হোস। রোজ কি করিস বল তো বাজারে, আমাকে বল। আরে দাদু, তুমি জানো না, আমি পড়াশোনার পাশাপাশি রহিম দাদুর মুদির দোকানে হিসাব দেখি। বাজারে মুদি দোকানদারদের পাইকারিতে ময়দা, চাল, গম দেয় তো, সেগুলোর হিসাব নিকাশ করে দেই। তারপর বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাই। খুব ভালো রে, তোর বাবা ভালো আছে তো? হ্যাঁ, সে ভালো আছে। বাবাও মাঝে মাঝে রহিম দাদুর মুদির দোকানে কাজ দেখাশোনা করে। তুমি কি আগে স্কুলের মাস্টার ছিলে? বাবার কাছে শুনেছি আমি কিন্তু। হ্যাঁ, সে তো বহুকাল আগে, রিটায়ার্ড করেছি আজ অনেক বছর হলো রে। ও আচ্ছা, তাহলে এখন চলো, তোমাকে বাড়ি পৌঁছে দেই। এরপর তারা বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি পৌঁছে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? আরে এই তো আমি, চলে এসেছো বাজার থেকে? দিদা বাজারের ব্যাগগুলো দেখে বলল, ও মা, কত বাজার করে এনেছো গো? এত কিছু দুজন মানুষ কখন খাবো? কাল সকাল হলে তো আবারও বাজারে ছুটবে। ঠিকই বলেছ, আজ একটু বেশি বাজার হয়ে গেছে। আসলে সবজিওয়ালা, ফলওয়ালা, মুদি দোকানদার দাদু দাদু বলে এত জোরাজোরি করে, আর না বলতে পারি না গো। ভাগ্যিস ওই রমেশ ছিল, ওই সব বাড়ি পৌঁছে দিয়ে গেল। হ্যাঁ, অনেক ভালোই হয়েছে, ছেলেটা খুব ভালো। একদিন তোর মা বোন এসেও গল্প করে গেল, ভারী মিষ্টি মেয়েটা। হ্যাঁ, বলছি কি, ওদের একদিন ডেকে খাওয়ালে হয় না? আমার মনের কথাটাই তুমি বললে গো।
একদিন ওদেরকে ডাকো, আমি ভালো মন্দ সব রান্না করে খাওয়াবো। রমেশ বাড়ি ঢুকি দেখে ওর বোন বাড়ির বারান্দায় বসে আছে। রমেশকে দেখে উমা বলে উঠল, এতক্ষণে তোর আসার সময় হলো? সে কখন থেকে আমি বসে আছি। আমার কি কোনো কাজ নেই নাকি? ওরে আমার পাকা বুড়ি, আবার পাকা পাকা কথা বলছিস। তুই একদম বেশি কথা বলবি না দাদা, তাহলে তোকে একটা কথা বলতাম সেটাও বলবো না। আবার রাগ দেখানো হচ্ছে, সে কি বলবি বলতো? বলবো না বলবো না বলবো না, আরে তোর সাথে। আচ্ছা আচ্ছা বাবা, তা বলছি মা কোথায়? মাই তো তোকে একটা কথা বলতে বলেছে, সেটাই তোকে বলবো না। ওরে পাকা বুড়ি, রাগ না করে এবার বল দেখি। মা তোকে স্নান করতে নিতে বলেছে, মা একটু বাইরে গিয়েছে, এসে খাবার দেবে বলেছে। ও আচ্ছা। জানিস দাদা, আজ মা কি বানিয়েছে? না তো, বল। গরম গরম ফুলকো ফুলকো রুটি করেছে, আর কিছু সবজি করেছে। কি যে খিদে লাগছে দাদা। তুই আর তোর রুটি, এত রুটি পছন্দ তোর, তুই 3 বেলা রুটি খেয়েও থাকতে পারবি চাইলে, তাই না? হ্যাঁ দাদা, আর তোর আসতে এত দেরি হলো যে? আজ দাদুর সাথে দেখা হয়েছিল, ওই যে যার বাড়িতে খুব সুন্দর ফুলের বাগান আছে না, ওনার বাজারটা বাড়িতে দিয়ে আসলাম, এজন্যই দেরি হলো। ও, ওই ভালো দাদুটা, অনেক গল্প করেছিলাম একদিন। ঠাকুমাও বেশ ভালো, তবে আমাকে খুকি বললি, ওটা আমার মোটেও ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আর পাকামি করতে হবে না, যাই আমি গোসলটা সেরে আসি। এরপর একদিন সকালে দাদু আবারও বাজারে গেল। দাদু, কি দেবা? 2 কেজি আটা দাও দেখিনি, ভালো আটা দিও কেমন? আচ্ছা দাদু, ঠিক আছে। এরই মধ্যে রমেশের সাথে দাদুর আবারও দেখা। তখন রমেশ বলে উঠল, ও দাদু, তুমি এখানে? তুই বাপু এইখানে কি করছিস? আরে দাদু, তোমাকে বললাম না কাল আমি এখানে কাজ করেছি। ও দাদু, তোমার সব বাজার করা হয়ে গেছে কি? হ্যাঁ বাপু, হয়ে গেছে। আচ্ছা, তাহলে চলো বাজারগুলো তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তোর সাথে আমার একটু দরকার আছে। কি দরকার দাদু? শোন, কাল তো শুক্রবার, তোদের দুজনেরই তো স্কুল বন্ধ। তোর বোন উমা আর তুই দুজনে চলে আসিস আমার বাড়িতে, কেমন? আমাদের বাড়িতে এসে 2 মুঠো খেয়ে নিস। আচ্ছা গো দাদু, ঠিক আছে। সন্ধেবেলায় গিন্নি, বাঁচালে, এই সন্ধ্যাবেলায় চা না হলে কি আর চলে? হ্যাঁ, এই জন্যই তো জানিয়ে এলাম। ও, আর শোনো, ওই উমা নাকি রুটি অনেক পছন্দ করে। কাল তুমি বেশ অনেক করে রুটি বানিও, কেমন? ঠিক আছে ঠিক আছে, রুটির সাথে সবজি আর মাংসও রান্না করব, কেমন? আচ্ছা। পরের দিন। কি মজা কি মজা, আজ আমার নিমন্ত্রণ। এই যে, একদম হ্যাংলামি করবি না, বলে দিলাম। তুই এমন কথা বলতে পারলি দাদা, আমি তোর সাথে আর কথাই বলবো না। রুটি দেখলেই তোর খাই খাই শুরু হয়ে যায়। দাদু ঠাকুমার সামনে অমন করলে ওরা কি ভাববে বলতো? কি আর ভাববে? কিছুই ভাববে না। সবাই তোর মতো পচা নাকি? তুই সব সময় আমার দোষ দেখিস। না 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 না, তোর কোনো দোষ থাকতেই পারে না। আবার তুই এমন বলছিস, আমি যাবই না তোর সাথে। ভালোই হবে, আমি একা একাই সব রুটি খাবো। কালী দাদু অনেক আটা কিনেছে। উফ, রুটি খেতে আমি খুব ভালোবাসি। তুই যে একটু আগেই বললি নিমন্ত্রণ খেতে যাবি না। সে তো আমি এমনি বলেছি, আগে নিমন্ত্রণ খেয়ে আসি,
তারপর তোর সাথে আড়ি করবো। এখন চল চল, দেরি হয়ে যাচ্ছে তো। এই বলেই তারা দুজন গেল দাদুদের বাড়িতে। দাদু, ও দাদু, দিদা, ও দিদা, আমি চলে এসেছি। কই গো তোমরা? তোরা চলে এসেছিস, আয় ভেতরে আয়। এই যে দাদু, আমরা এসে গেছি। সে সকাল থেকে যে আমার কি আনন্দ হচ্ছে তা কি আর বলবো তোমায়। তাই তো সকালে উঠে স্নান করে নিয়েছি। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন একটু থামো তো। তুই থামতো দাদা, তুই কিচ্ছু জানিস না। দেখছিস না দাদু ঠাকুমা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে গো দাদু তোমাদের? আমি এসেছি বলে তোমরা খুশি হওনি? আরে না না, আমরা খুব খুশি হয়েছি। মোটেও না। খুশি যখন হয়েছো তো হাসছো না কেন? আমাকে তুমি একটুও ভালোবাসো না। তোমাদের সাথেও আরি আমার। এবার আমি পুরোপুরি কাঁদবো। বলো না, বলো না কি হয়েছে তোমাদের? না না দিদি ভাই, কেঁদো না কেঁদো না। তোমরা এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। আমাদেরও নাতি আছে, ওর সাথে অনেক দিন দেখা হয়নি। আসলে সকাল থেকেই তার কথা খুব মনে পড়ছিল। ও দাদু, তুমি মন খারাপ করো না। আমরাও তো তোমার নাতনি, বলো। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস তুই। তোরা দুজনে যে আমাদের কত খেয়াল রাখিস। তোরা আমাদের আরেক নাতি নাতনি। এরই মধ্যে রমেশ বলে উঠল, এই যা, আমি একদমই ভুলে গেছি। সকালে আমার সাথে পিয়নদার দেখা হয়েছিল। সে তোমার একটা চিঠি দিল আমার হাতে। এই নাও তোমার চিঠি। চিঠি খুলে দাদু পড়তে লাগলো। এরপর সে বলে উঠল, গিন্নি, ও গিন্নি, এই দেখো কার চিঠি, দেখে যাও। কি হয়েছে? কি কি হয়েছে বলবে তো? চিঠিটা কার? 2 সপ্তাহ পর আমাদের নাতি আসছে গো গিন্নি। ও মা, তাই নাকি? এ তো মহা খুশির খবর। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের মন খারাপের কথা ঠিকই বুঝে গেছে। কি মজা, কি মজা। আজ তোমাদের মন খারাপ নেই তো? না না না, আর কোনো মন খারাপ নেই দিদি ভাই। আজ যে আনন্দের দিন। হ্যাঁ, কিন্তু আমার মন খারাপ। তোমাদের নাতিকে পেয়ে আমাকে পড়ে যাবে না তো? সত্যি বলছো ঠাকুমা? তুমি খুব ভালো জানো। এবারে কিন্তু আমার খুব খিদে পেয়েছে। আমাকে খেতে দেবে না? হ্যাঁ চল তাহলে, তোদের সবাইকে এক্ষুনি খেতে দি। হ্যাঁ, ও তো রুটি খেতে পারলেই খুশি। হ্যাঁ, আজ আমি অনেক রুটি খাবো। তোর ভাগেরটাও খাবো। মা বলেছিল এভাবে নাটাই দিয়ে ঘুড়ি উড়ালে ঘুড়ি অনেক দূর পর্যন্ত উড়বে। মা তো সত্যি কথাই বলেছে। ঘুড়িটা কি সুন্দর উড়ছে। কিরে হাসু, ঘুড়ি উড়াচ্ছিস? হাসু না, হাসু বলবি না, আমার নাম হাসান। ও এক কথা হলো, ও একই জিনিস। তা ঘুড়ি তো বেশ ভালোই উড়াচ্ছিস রে। মা বলেছে নাটাই দিয়ে ঘুড়ি উড়ালে ঘুড়ি অনেক দূর যায়। আচ্ছা তাই বুঝি? আমরাও ঘুড়ি উড়াতে এসেছি। চল দেখি কার ঘুড়ি কত দূরে যায়। হাসু, ওই যে দেখ একটা হাতি। হাতি? কোথায় কোথায় হাতি? আরে ওই যে আম গাছের নিচে। কই, দেখতে তো পাচ্ছি না। আরে এখান থেকে কি দেখবি? জানা, ওই আম গাছটার নিচে যা। তাই নাকি? যাই তো, গিয়ে দেখি তো।
বোকাটাকে ভাগিয়ে দিলাম। হাতি দেখতে গেছে, হাতি না ছাই আছে। এই চল চল, এই ফাঁকে ওর নাটাই ঘুরি নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ, বোকাটা খুব জব্দ হবে। হ্যাঁ তাই করি, চল, খুব মজা হবে। কত খুঁজলাম, হাতিটা তো পেলাম না। মনে হয় আমি যেতে যেতে হাতিটা চলে গেছে। আরে ওরা কোথায় গেল? আমার নাটাই আর ঘুড়িটাই বা কোথায় গেল? বাবারে, তুই কবে একটু চালাক হবি বলতো? সে যাই বলে তুই তাই বিশ্বাস করে বসে থাকিস। বিশ্বাস না করলে কি করব মা? বিশ্বাস করবি, তবে বুঝে শুনে করবি। কি করে বুঝে বিশ্বাস করব মা? ঝন্টু তোকে বললো যে আম গাছের নিচে হাতি আছে, তুই অমনি দেখতে চলে গেলি। তোর একবারও মনে হয়নি আম গাছের নিচে হঠাৎ করে হাতি কোথা থেকে আসবে? ওরা দেখেছে দেখেই তো বলেছে মা। আরে বোকা ছেলে, ওরা তোর সাথে মজা করেছে, মিথ্যে কথা বলেছে। তুই হাতি যখন দেখতে গেছিস তখন সেই ফাঁকে তোর নাটাই খুঁড়ি নিয়ে পালিয়ে গেছে ওরা। ওরা শুধু শুধু মিথ্যা কেন বলবে বলো তো? আরে তোর সাথে মজা করার জন্য বলেছে। আমার মনে হয় আমি যখন চলে গিয়েছি সেই ফাঁকে ঘুড়িটা নিজে নিজে উড়ে চলে গেছে। হায় হায় রে, এই বোকা ছেলে নিয়ে আমি কোথায় যাই? কোথায় যে রাখলাম, হারিয়ে গেল নাকি? কতক্ষণ ধরে খুঁজছি, কোথাও তো পাচ্ছি না। এই তো পেয়েছি। যাই, এই হাটটা বিক্রি করে আরো কয়েকটা দিন চালানোর ব্যবস্থা করতে হবে। মা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা কাজে যাচ্ছি রে বাবা। কি কাজ মা? তোর সতীন কাকুর কাছে যাব একটু। মা দাঁড়াও তো, তোমার হাতে এটা স্বর্ণের হার না? আরে এটা তো তোমার বিয়ের হার, দাদি তোমাকে যেটা দিয়েছিল, এটা তো সেই হার। এটা নিয়ে কোথায় যাচ্ছ মা তুমি? বললাম তো তোকে যে আমার একটু কাজ আছে। মা, তুমি হারটা বিক্রি করতে নিয়ে যাচ্ছ তাই না? না না, বিক্রি করব কেন? আমি তো মা, আমি এতটাও বোকা না যে আমি কিছুই বুঝবো না। তাই বুঝি, তা আমার বোকা ছেলেটা হঠাৎ এত বুদ্ধিমান হয়ে গেল। কথা ঘুরাবে না মা। আচ্ছা, রাগ করছিস কেন বাবা? রাগ করব না। এর আগেও তুমি এক এক করে গয়না লুকিয়ে নিয়ে বিক্রি করে এসেছো। দাদির শেষ স্মৃতিচিহ্ন এই হারটা তুমি কখনোই বিক্রি করতে চাওনি। আজ কি এমন দরকার পড়লো যে হারটা তুমি বিক্রি করতে নিয়ে যেতে চাইছো? বেঁচে থাকাটাই সবচেয়ে বেশি দরকার বাবা। আজকে যদি না বাঁচতে পারি তাহলে এসব স্মৃতিচিহ্ন আগলে রেখে কি হবে? এভাবে কেন বলছো মা? আমাদের কি বেঁচে থাকতে কোনো সমস্যা হচ্ছে নাকি? এই যে প্রতিদিন যে খাবার খাচ্ছিস, সেই খাবারটা কোথা থেকে আসছে জানিস? কিভাবে খেতে পারছিস জানিস তা? কেন? তুমি রান্না করছো তাই তো খেতে পারছি। হায় রে আমার বোকা ছেলে, হ্যাঁ তো সহজে খাবার চলে আসে? বলি, খাবার কেনার টাকা আসছে কোথা থেকে সেটা কি জানিস? তাই তো, তা তো জানি না। প্রতিদিন ঠিকঠাক মতো খাওয়ার জন্যই তো টাকা রোজগার করতে হবে, সেই টাকাটা আসবে কোথা থেকে? তাহলে মা এতদিন আমরা কিভাবে খেয়েছি? বোকা ছেলে, তোরে মা লোকের বাড়ি ঘুরে ঘুরে কাপড় বিক্রি করে টাকা আয় করছে। কটার দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই কাজও করতে পারছি না। কিন্তু ক্ষুধা তো আর সময় বুঝে না, তাই টাকার জন্য হাটটা বিক্রি করতে যাচ্ছিলাম। তোমার খুব কষ্ট হয় তাই না মা? হয়, কিন্তু তোর মুখের দিকে তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যায়। মা, আমি আর তোমাকে কাজ করতে দেব না। তাহলে আমরা খাবো কি রে বাবা? আমি রোজগার করব। তুই রোজগার করবি? হ্যাঁ,
আমি এখন থেকে রোজগার করব, আমি কাজ করব, তুমি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। শুনে খুব খুশি হলাম, কিন্তু তুই তো শুরুতেই কাজ পাবি না, তোকে অনেকদিন কাজ খুঁজতে হবে। ততদিন আমরা খাবো কি? তাই তো। এক কাজ করা যাক, আমি হাটটা বিক্রি না করে বরং বন্ধক রেখে কিছু টাকা নিই, আর সেটা দিয়ে সংসার চালাতে থাকি। তুই কাজ পেয়ে টাকা আয় করে আমার হাটটা সারিয়ে আনিস। আচ্ছা মা, ঠিক আছে, তুমি দেখে নিও, আমি তোমাকে নিরাশ করব না। আমি ঠিক ঠিক টাকা রোজগার করে তোমার প্রিয় স্বর্ণের হাটটা ছাড়িয়ে আনবো। ওরে আমার লক্ষ্মী ছেলেটা রে, আমি জানি তুই পারবি। কিভাবে জানো মা? কারণ তুই খুব সহজ সরল সৎ, সৃষ্টিকর্তাই তোকে সাহায্য করবেন। তাড়াতাড়ি কোনো কাজ খুঁজে নিতে হবে, অনেক টাকা আয় করতে হবে, মায়ের হাটটা যেভাবেই হোক ছাড়িয়ে আনতে হবে। আরে ওই দেখ দেখ, ওই যে হাসান বোকাটা যাচ্ছে। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কেউ পায়ে পাখা লাগিয়ে দিয়েছে, যেভাবে উড়ে উড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আরে চল মজা করি ওর সাথে। হ্যাঁ তাই, চল চল চল। কিরে হাসু, কোথায় যাচ্ছিস? হাসু নয়, আমার নাম হাসান। ও একই হলো, তা এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আমি কাজ খুঁজতে যাচ্ছি, কাজ করে টাকা আয় করব, এরপর সংসার চালাবো। তাই নাকি? তাহলে তো খুব ভালো রে। তা কি কাজ করবি, কিছু ভেবেছিস তুই? এটা তো ভাবিনি, যা কাজ পাই তাই করব। ধুর, কি যে বলিস তুই! সবাই কি সব কাজ করতে পারে বল? আর সব কাজে তো টাকা পাওয়া যায় না। তাই? তাহলে কোন কাজে টাকা পাওয়া যাবে? এই যে আমরা আম খাচ্ছি, এই কাজে টাকা পাওয়া যাবে। কি বলছিস তোরা? আম খেলে টাকা পাওয়া যাবে? আমি তাহলে এক্ষুনি যাচ্ছি, ল্যাংড়া থেকে আমরুপালি সব আম খেয়ে ফেলবো। আরে পাগলা, দাঁড়া দাঁড়া। আম খেয়ে টাকা আয়ের মানে হচ্ছে আম থেকে যে গাছ হবে সেটার ফল থেকে টাকা আয় করা। তাই বুঝি? আরে আচ্ছা তুই বলতো গাছ কিভাবে হয়? মাটি থেকে। আরে পাগলা, মাটি থেকে তো এমনি এমনি গাছ জন্মায় না। যেমন আম গাছ তো জন্মানোর জন্য তোকে কি করতে হবে বলতো? কি কি প্রয়োজন আম গাছ জন্মানোর জন্য? বল বল বল। বীজ বুনতে হবে। আরে বোকা, সব তো আর বীজ থেকে চারা হয় না রে। কিছু আছে চারাই রোপণ করতে হয়। এজন্যই তো আম গাছ বড় হতে, তাতে ফল ধরতে দেরি হয়। আসলে কি করা উচিত জানিস? কি করা উচিত? আমের খোসা পোতা উচিত। তাতে 2-3 দিন পানি দিলেই গাছ গজিয়ে যায় রে। যা, তোরা মজা করছিস। মোটেও মজা করছি না, তুই পুঁতেই দেখ না। এই নে, এই আমের খোসাগুলো নিয়ে যা, এরপর পুঁতে দেখ। সত্যিই কাজ হবে? কাজ হবে না মানে? অবশ্যই কাজ হবে বেটা। আচ্ছা, আমি আজই গিয়ে খোসাগুলো পুঁতে দেব। এবার সবাই দেখবে আমার আম গাছ কত সুন্দর করে বেড়ে ওঠে, আর আমি আম বিক্রি করে বড় লোক হয়ে যাব। আরে বাহ, এই তো আমার আম গাছ। মা মা! কিরে বাবা, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? মা দেখো আমার আম গাছ। আমি 2 দিন আগে আমের খোসা পুঁতেছিলাম, আর দেখো কি সুন্দর আম গাছ হয়েছে। খুব সুন্দর গাছ হয়েছে রে বাবা, কিন্তু আমের খোসা থেকে কখনো গাছ হয় না। আমের খোসা থেকে গাছ হয়, তোকে এই কথা কে বলেছে? ঝন্টুরা বলেছে, ওরাই তো এই আমের খোসা দিল আমাকে। হায় রে বোকা ছেলে, এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি? ওরা তোর সাথে মজা করেছে রে। মা, ওরা মজা করেনি, ওরা মজা করলে
এখানে এই গাছ হলো কি করে? ওরা কেউ হয়তো আম খেয়ে এখানে আঁটি ফেলেছিল, সেটা থেকেই গাছ হয়েছে। তাহলে এতদিন হলো না কেন? এবার বুঝছো তো মা, আমের খোসা থেকেই গাছ হয়েছে। আমি যাই, ঝন্টুদেরকে ধন্যবাদ দিয়ে আসি। হায় রে আমার বোকা ছেলে। কিরে হাসু, কি খবর তোর? কিরে, তোর আম গাছ হলো? আমি সেই খবর দিতে এসেছি রে, তোদেরকে সেই খবর দিতে এসেছি। তোদের দেওয়া আমের খোসা থেকে খুব সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ রে, তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যাই, হ্যাঁ, আম গাছের যত্ন নিতে হবে। এটা কি হলো রে? আমের খোসা থেকে গাছ হয়েছে? ও তো মজা করছে। আরে না 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 না, ও তো মজা করার ছেলে না রে। হয়তো কেউ আম খেয়ে আটি ফেলেছে, সেখান থেকে গাছ হয়েছে, বুঝলি? যেভাবে হোক ও তো গাছটা পেয়ে গেল রে। মা দেখো, গাছগুলো কি সুন্দর হচ্ছে। হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। এই গাছের আম বিক্রি করে আমরা অনেক টাকা পাবো মা। সেই আম হতে হতে অনেক দেরি আছে বাবা, ততদিন কি করে চলবো সেটা নিয়ে কিছু ভেবেছিস? আরে তাই তো, ততদিন কি করে চলবো? আমার তাহলে দ্রুত কাজ খুঁজতে হবে। খুব শীঘ্রই একটা কাজ খুঁজতে হবে, আর টাকা পয়সা আয় করতে হবে, তা না হলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। আরে ওই তো ঝন্টুরা বসে আছে, যাই, ওদের কাছে গিয়ে বুদ্ধি নেই। আরে তোরা এখানে বসে আছিস? আমি তো তোদেরকে খুঁজছি কতক্ষণ ধরে। কেন রে, কি হলো আবার? আসলে কোনো একটা কাজ করে আমাকে টাকা আয় করতে হবে। তোরা তো এর আগে আমাকে বুদ্ধি দিয়েছিলি, আমার অনেক কাজে লেগেছে। এবার আমাকে একটা বুদ্ধি দে না, কি কাজ করা যায় বল না। টাকা এর বুদ্ধি চাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক কাজ কর, আমার দাদির কাছে আমি শুনেছি কচু গাছের সাথে যদি হাঁসের বিয়ে দেওয়া হয় তাহলে নাকি অনেক ধন সম্পদ পাওয়া যায়। কি বলছিস, সত্যি নাকি? হ্যাঁ রে, তাদের আমলে নাকি এভাবে অনেক ধন সম্পদের মালিক হয়েছিল সবাই। তাই নাকি? তা কিভাবে বিয়ে দেব? একটা কচু গাছকে বলতে হয় এই হাঁসটা তোর বউ, যতক্ষণ না কচু গাছটা নড়বে ততক্ষণ বলেই যেতে হবে। তাই বুঝি? তাহলে তো আজই গিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, গিয়ে দেখ দেখ। কচু গাছের সাথে হাঁসের বিয়ে, বাহ, দারুণ ব্যাপার তো। আজ আবার হাসুটাকে বোকা বানিয়ে দিলে। বোকাটা সত্যি কচু গাছের সাথে হাঁসের বিয়ে দেবে। কিরে বাবা, হঠাৎ হাঁস নিয়ে এলিস? না, এই হাঁসের সাথে কচু গাছের বিয়ে দেব, দেখবে আমরা অনেক টাকা পয়সা পাবো, দেখবে। হায় রে আমার বোকা ছেলে, তোকে আবার এসব বুদ্ধি কে দিল? নিশ্চয়ই ঝন্টুরা, তাই না? হ্যাঁ মা, ঝন্টুরা সবসময় কাজেরই বুদ্ধি দেয়। যাই, কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিয়ে দেখি কি হয়। হাসান শুনে যা। হায় রে, এই বোকা ছেলে নিয়ে যে আমি কি করি? এই রে, হাঁসটা তো হাত থেকে ছুটে গেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়া। আরে এ কি? বাহ, কতগুলো কচু গাছ!
এখানেই কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিয়ে দেই। এবার আমি তোমাদের বিয়ে দেব। এই হাঁসটা তোমার বউ, এই হাঁসটা তোমার বউ, বুঝলে? এই 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 আবার পালিয়ে গেল রে, ধর 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 ধর। এই এই হাঁস। এই যা, হাঁসটা তো গর্তে পড়ে গেল। এই হাঁস দেখি, এই এই যে। আরে তুই এত ঠোকরা ঠুকরি করছিস কেন? ঠোকরা ঠুকরি বন্ধ কর। দেখি উঠে আয় তো, উঠে আয়, দেখি উঠে আয়। আরে এটা কি দেখি তো। আরে এটা তো দেখছি মায়ের হাতের হারটার মতো। দেখি তো, এটা মার কাছে নিয়ে যাই। মা, মা। কিরে হাসান, কি হয়েছে? এই যে মা, দেখো এটা কি। আরে তুই এটা পেলি কোথায়? এটা তো স্বর্ণের আর অনেক দামি হার বলে মনে হচ্ছে। পুরাতন জমিদার বাড়িতে পেয়েছি মা, একটা গর্তে পেয়েছি। গর্তের মধ্যে? নিশ্চয়ই ওখানে গুপ্তধন পোতা আছে। চল তো কি দেখি। ওই গর্তের মধ্যেই গয়না পেয়েছি মা। চল তো গর্তটা খুঁড়ে দেখি। মা, এগুলো কি মা? হাসান, আমরা এবার বড়লোক হয়ে গেছি রে বাবা। দেখ কত স্বর্ণের গয়না। মা, এগুলো সব স্বর্ণের? হ্যাঁ হ্যাঁ, চল আমরা এক্ষুনি এগুলো তুলে নিই। কিরে হাসান, কি খবর তোর? দিলি নাকি কচু গাছের সাথে হাঁসের বিয়ে? আরে তোদের জন্য আমি বড়লোক হয়ে গেছি রে। তোদের অনেক অনেক ধন্যবাদ। তোদের কথা মতো কচু গাছের সাথে হাঁসের বিয়ে দিতে গিয়ে পুরাতন জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে কি পেয়েছি জানিস? কি পেয়েছিস? স্বর্ণের গয়না, অনেক অনেক স্বর্ণের গয়না। আমরা বড়লোক হয়ে গেছি রে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যাই, বাড়িতে যাই, গিয়ে সবকিছু ঠিকঠাক করতে হবে যে। কিরে, এটা কি হয়ে গেল? এই ব্যাটা তো ধনরত্ন পেয়ে গেল কি করে? নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে। চল আমরাও পুরাতন জমিদার বাড়িতে যাই, ও পেলে আমরাও পাবো। আরে হ্যাঁ হ্যাঁ, তাই চল চল চল। কি ভয়ঙ্কর জায়গা রে! এখানে তো দিনের বেলাতেই ভয় লাগে। এমন একটা জায়গায় গুপ্তধন লুকিয়ে আছে নাকি? আরে হ্যাঁ, চল চল, খুঁজি, খোঁজা শুরু কর। আরে ঝন্টু গর্তে পড়ে গেল। ঝন্টু, এই ঝন্টু, তুই ঠিক আছিস? চিন্টু, মিন্টু, আমাকে এই গর্ত থেকে উদ্ধার কর। ঝন্টুর গলার আওয়াজ শুনে তো মনে হচ্ছে গর্তটা অনেক গভীর। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে রে। ওকে উদ্ধার করতে গিয়ে আমরা বিপদে পড়ে যাব। এখানে তো আরো এমন গর্ত থাকতে পারে। গুপ্তধনের কোনো দরকার নেই, এখানে থাকাটাই বিপজ্জনক। চল, আমরা বরং চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। চিন্টু, মিন্টু, তোরা আছিস? কতক্ষণ ধরে ডাকছি, কেউ তো সাড়া দিচ্ছে না। ওরা মনে হয় আমাকে রেখে চলে গেছে। ঝন্টু, ঝন্টু, কে? হাসান? হ্যাঁ রে, আমি। তুই এই গর্তের ভেতরে কি করছিলি? আমি এই গর্তে পড়ে গেছি রে হাসান, আমার খুব ভয় করছে। ভয় পাস না,
আমি তোকে যেভাবেই হোক উদ্ধার করব। তুই আরেকটু সাহস করে থাক, কিছুক্ষণ অপেক্ষা কর, কেমন? মা, ঝন্টু ওই গর্তে পড়ে গেছে। আমি ওখানে শাবল ফেলে এসেছিলাম। শাবলটা নিতে গিয়ে ঝন্টুর গলা শুনলাম। কথা বলে সময় নষ্ট করিস না, তুই দড়ি ফেলে দে। সন্টুকে দড়িটা শক্ত করে ধরতে বল, আমরা দড়িটা টেনে তুলবো। ঝন্টু, দড়ি পেয়েছিস? পেলে শক্ত করে ধর। আরে হ্যাঁ হ্যাঁ, পেয়েছি রে, শক্ত করেও ধরেছি। দাঁড়া, আমরা তোকে টেনে তুলছি। মা, টানো আমার সাথে, টানো। যাক, তোকে ঠিকঠাক টেনে তুলতে পেরেছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। হাসান, কাকিমা, আপনাদের উপকার আমি কখনো ভুলবো না। আপনাদের অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ কেন দিচ্ছ তুমি? তুমি ঠিক আছো, এটাই আমাদের বড় পাওয়া। আমাকে ক্ষমা করে দিস হাসান, আমি অনেক অন্যায় করেছি। হাসানের সাথে মজা করার জন্য অনেক উল্টাপাল্টা কথা বলেছি। হাসানকে সহজ সরল পেয়ে বোকা বানিয়েছি। আমাকে ক্ষমা করে দে হাসান। হাসান, আমাকে ক্ষমা করে দে ভাই। আরে না না, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, আমি তাতেই খুশি। চল এবার যাওয়া যাক। হ্যাঁ চল, যাওয়া যাক। এক গায়ে এক বৃদ্ধা বাস করত। তার নাম ছিল লতিকা। লতিকা তার ছেলে ও তার ছেলের বউকে নিয়ে বসবাস করত। আয় আয় দিদি দিদি, আয় আয় আয়, তোদের জন্য খাবার দিয়েছি, খেয়ে নে। আয়, তাড়াতাড়ি খেয়ে নে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ নাকি? এত বেলা পর্যন্ত ঘুমোলে কি আর সংসার চলবে? কি হয়েছে মা? না জেনে শুনে কথা বলা ঠিক না। আমি সেই কাজ টাকা ভরে উঠে সংসারের সব কাজ শেষ করে মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছিলাম। কাজ করেছো তো বেশ করেছো, নিজের সংসারের কাজ নিজেই করা ভালো, এতে এত বলার কি আছে? আমি কিছু বলিনি, আপনি না জেনে এত কিছু বললেন, এই জন্যই তো বলছি। হ্যাঁ গো বউ, এখনকার বউদের তো কোনো কথা গায়ে পড়ে না, কিছু বললেই ছ্যাত করে উঠে। মা, স্যাত করার কথা বললে তো স্যাত করে উঠবই। নিন তো, সব কথা বাদ দিয়ে খেতে চলুন। এমন তেতো কথা শোনালে কি আর তোমার হাতের ভাত খেতে ইচ্ছে করে? মুখের কথায় তো কোনো মিষ্টি নেই। আমার যদি একটা মিষ্টি গাছ থাকতো, তাহলে গাছ থেকেই পেড়ে তোমার মুখে দিতুম। বাবা বাবা, ঠিকই বলেছেন মা। একটা মিষ্টি গাছ থাকলে আপনি গাছ থেকে পারতেন আর আমার মুখে দিতেন, আর আমি মনের আনন্দে মিষ্টি খেতাম। বিয়ে হলো, বয়স হলো, তবু তোমার ছেলে মানুষই কথাবার্তা গেল না। সত্যি যদি এমন হতো, মিষ্টি দোকানে না বানিয়ে গাছে ধরতো, তবে কেমন হতো বলুন তো মা? আমরা গাছ থেকে পারতাম আর খেতাম, গাছ থেকে পেড়ে পেড়ে বিক্রি করতাম। ও মা, তাই তো, আমি তো সেটা ভেবে দেখিনি। জীবনে এই প্রথম তোমার সাথে একমত হলাম। আসলে তো মিষ্টি বিক্রি করে সেই টাকা দিয়ে তো আমরা টাকার সাগরে ভেসে বেড়াতাম। আহ, কি মজাই না হতো। মা, তোমরা কিসের সাগরে ভাসছ গো শুনি? ভাষাভাষী শেষ হলে আমার কথা একটু ভাবো। আমি যে মাঠে কটা ভাত দিয়ে আসতে বলেছিলাম, তা কি তোমরা দিয়ে এসেছো? ইসকো, একদম ভুলে গিয়েছিলাম, তোমার কথা তো মনেই ছিল না। একটা কথা বললে তো কানেই করো না তোমরা। কি যে বলবো তোমাদের, মাঠের কাজ ফেলে আমার আবার বাড়ি ছুটতে হলো। আরে বললাম তো, ভুলে গিয়েছিলাম। মায়ের সাথে কথা বলতে বলতে মাথায় ছিল না। আমার কথা তো কারো মনে থাকে না, মাথায়ও থাকে না। চলো, কটা খেতে দিলে দাও,
না হলে আমি মাঠে যাই, অনেক কাজ পড়ে আছে। না না, চলো, রান্নাঘরে চলো, আমি তোমায় এক্ষুনি খেতে দিচ্ছি। এইদিকে কিন্তু লতিকার মাথায় সেই মিষ্টি গাছের কথা ঘুরতে লাগলো। সে সারা দিন রাত ওই মিষ্টি গাছের কথাই ভাবতো, বাড়ির কারোর সাথে তেমন কোনো কথাই বলতো না। এইভাবেই বেশ কিছুদিন পার হলো। কি গো গিন্নি, মায়ের কি শরীর টরীর খারাপ নাকি? না তো, কেন বলো তো? না, আজ বেশ কিছুদিন ধরে দেখছি মা তেমন কথা বলে না, তোমার কোনো কাজে খুদ ধরে না, তোমার সাথে ঝগড়াঝাটি করে না। এখন তো তোমাদের দুজনের কোনো শব্দই পাই না। তোমার মা তো কিছুই বলে না, এই জন্যে কোনো সারা শব্দ পাও না। এবার দেখলে তো কে ঝগড়া করে। শোনো গিন্নি, ঝগড়ার কথা বাদ দিয়ে মায়ের কি হয়েছে সেটার আগে খোঁজ নাও। আজকাল মা তো তেমন কোনো কথাই বলে না। হ্যাঁ গো, সেটা তো তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি চিন্তা করো না তো, আমি দেখছি। মা, ও মা, কি হয়েছে আপনার? না তো বৌমা, আমার তো কিছুই হয়নি। সবসময় কেমন চুপচাপ দেখছি, তেমন তো কোনো কথাই বলছেন না, কেন বলুন তো? শোনো বৌমা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বাড়িতেই থেকো। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? যা বাবা, মানুষটার আবার কি হলো? ভূতের মতো সারাক্ষণ চুপ করে থাকে কেন? একটা যদি মিষ্টির গাছ লাগাতে পারতাম। আচ্ছা, মিষ্টি গাছ কি পাওয়া যায়? সব কিছুরই তো গাছ আছে, মিষ্টির গাছ নেই কেন? বিভিন্ন কথা ভাবতে ভাবতে লতিকা একটা জঙ্গলে এসে পৌঁছলো। জঙ্গলের পথ ধরে সে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ পর, হায় হায়, এ আমি কোথায় চলে এলাম? কোন রাস্তা দিয়ে এসেছি সেটাও তো মনে নেই। কি করব এখন? চারদিকে কি ঘন জঙ্গল, গাটা কেমন চমচম করছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো পুড়ে গেলাম, আগুনে আমার ডানা পুড়ে গেল। কে আছো, রক্ষা করো, রক্ষা করো আমাকে। কে কে আগুনে পুড়ে যাচ্ছে? কে পুড়ে যাচ্ছ? আমার সামনে এসো, কে পুড়ে যাচ্ছ? বুড়িমা, আমি প্রজাপতি, বাঁচাও গো আমায়। এই তো আমি। আহ আহ, চলে গেল, পুড়ে গেলাম। আহ! না না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। দাঁড়াও, এসো আমার কাছে। এরপর প্রজাপতি নিচে নেমে এলো। লতিকা তার পাশে থাকা লতা পাতা ছিঁড়ে প্রজাপতি ডানায় চেপে ধরল। আহ, বুড়িমা, তুমি আমার প্রাণটা বাঁচালে, অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদ দিতে হবে না ছোট্ট প্রজাপতি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তাহলে তুমি কি আমায় আর একটু সাহায্য করবে? নিশ্চয়ই করব, বলো কি সাহায্য লাগবে তোমার? আমাদের জঙ্গলের ভেতরে থাকার জায়গায় আগুন ধরে গেছে, অনেকে পুড়ে মারা গেছে, তুমি কি আমাদের সাহায্য করবে? নিশ্চয়ই সাহায্য করব, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি না গেলে যে আরো অনেকেই মারা যাবে। এরপর প্রজাপতি লতিকাকে আগুন লাগা স্থানে নিয়ে গেল। লতিকা সেখানে গিয়ে দেখলো বেশ কিছু জায়গা জুড়ে আগুন লেগেছে। ছোট্ট প্রজাপতি, এ আগুন নেভাতে তো পানি দরকার হবে। আশপাশে কি কোনো পুকুর আছে? হ্যাঁ গো বুড়িমা, ওই যে ওখানেই পুকুর আছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি, সব আগুন নিভিয়ে দেব। এরপর লতিকা পাশে থাকা পুকুর থেকে পানি এনে আগুন লাগা স্থানে দিতে লাগলো। পানি দিতে দিতে একসময় সমস্ত আগুন বন্ধ হয়ে গেল।
তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা। তুমি আমাদের আজ অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না। না না, এ কথা বলো না ছোট্ট প্রজাপতি। তোমাদের বাঁচাতে পেরে আমিও আজ ভীষণ খুশি। তুমি খুব ভালো মনের মানুষ। তুমি আমাদের সবাইকে এত বড় উপকার করলে। আমরা তোমায় কিছু উপহার দিতে চাই। উপকারের বিনিময়ে আমি যে কিছু নিতে পারবো না প্রজাপতি। তোমরা যে তোমাদের জীবন ফিরে পেয়েছো, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আহ বুড়িমা, বলোই না কি চাই তোমার। তোমাকে কিছু দিতে পারলে যে আমার খুব ভালো লাগবে। এত করে যখন বলছো, তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ বুড়িমা, বলো না কি তোমার মনের ইচ্ছে। আমার ইচ্ছেটা একটু অদ্ভুত, পূরণ করতে পারবে না জানি, তবুও বলি। মনের কথা কারোর সাথে বললে মনটাও হালকা লাগে। আচ্ছা বলো শুনি। আমার ইচ্ছে হলো আমার একটা মিষ্টির গাছ থাকবে, তাতে আমি মিষ্টি চাষ করব, আর এক এক ডালে এক এক রকমের মিষ্টি ধরবে। আমি যতই পারি না কেন, আমার গাছের মিষ্টি কখনো ফুরবে না। বুড়ির ইচ্ছের কথা শুনে প্রজাপতি চিন্তায় পড়ে গেল। মিষ্টির গাছ? হ্যাঁ গো ছোট্ট প্রজাপতি, তবে এত চিন্তার কিছু নেই। আমি শুধু আমার ইচ্ছের কথা জানালাম মাত্র। বুড়িমা, তুমি হতাশ হইও না। তুমি আমাদের এত বড় উপকার করলে, তার উপহার তো তোমাকে দেবই। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর প্রজাপতি চলে গেল। কিছু সময় পর প্রজাপতি একটা ছোট্ট গাছ নিয়ে ফিরে এলো। এই নাও বুড়িমা, এই গাছটা রাখো। আশা করি এই দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এইটুকু গাছ কিভাবে আমার মনের ইচ্ছে পূর্ণ করবে ছোট্ট প্রজাপতি? এই গাছ কবে বড় হবে, আর এই গাছে কবে বা মিষ্টি ধরবে? শোনো বুড়িমা, তাড়াহুড়ো করো না, ধৈর্য ধরো, ভালোবেসে গাছটার যত্ন নিও। দেখবে ভালোবাসা পেলে গাছটা ঠিক বড় হবে। এরপর লতিকা প্রজাপতির থেকে বিদায় নিয়ে মনের আনন্দে বাড়ির পথে রওনা দিল। যেতে যেতে রাস্তায় মতির সাথে দেখা হলো তার। কি গো বুড়িমা, এই ছোট্ট গাছটা নিয়ে এত আনন্দে কোথায় যাচ্ছ গো? কোথায় আর যাব, বাড়ির দিকেই যাচ্ছি। বাড়ি যাচ্ছ? তা এত আনন্দের কি আছে? বাড়ি তো রোজই যাও। বাড়ি যাওয়ার জন্য আনন্দ করছি না তো। তাহলে এত আনন্দ কিসের জন্য? এই গাছের জন্যই আনন্দ করছি রে মতি, এই গাছের জন্যই এত আনন্দ। বাবা, এতটুকু একটা গাছের জন্য এত আনন্দ? গাছ ছোট হলে কি হবে রে, এই গাছ তো আজব গাছ। এইটা হলো মিষ্টির গাছ। কি বললে? মিষ্টির গাছ? হ্যাঁ রে মতি, এই গাছ বড় হলে রং বেরঙের সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে। কি যে বলো না বুড়িমা তুমি, মিষ্টি কি আবার গাছে ধরে নাকি? এই গাছে ধরবে রে, এই জন্যই তো বলছি এটা কোনো সাধারণ গাছ না। আমার গাছে মিষ্টি ধরবে, সবাই দেখতে যাবে। বুড়িমা, তুমি যে পাগল হয়ে গেছো সেটা কি তোমার বাড়ির লোকেরা জানে নাকি? হাসিস না, হাসিস না। যখন আমার কাছে মিষ্টি ধরবে তখন দেখবি আমি সত্যি বলছি কিনা পাগল হয়েছি। লতিকা গাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। বৌমা, ও বৌমা।
আপনি এসেছেন? কেন না আসলে খুশি হতে মনে হয়? কি যে বলেন না আপনি, সে কখন বেরিয়েছেন তাই জিজ্ঞেস করলাম। আমি আশপাশে কত জায়গায় খুঁজে এলাম। ও তাই নাকি? আমার জন্যে তোমার আবার চিন্তাও হয়? এমন করে বলছেন কেন? আপনি শাশুড়ি হলেও তো আমার মা। না, বৌমাকে মিষ্টি গাছের কথা বলা যাবে না, তাহলে বৌমা হয়তো আমায় পাগল মনে করবে। কি হলো মা, কোথায় হারিয়ে গেলেন? না কোথাও না, ধরো এই গাছটি, এটা তুমি ভালোভাবে লাগিয়ে দাও আর আদর যত্ন দিয়ে বড় করে তোলো। মা, এইটুকু গাছ আপনি কোথায় পেলেন? আর এতটুকু গাছ এটা কি করে? শোনো বৌমা, সব জিনিস ছোট থেকেই বড় হয়। আদর ভালোবাসা পেলে দেখবে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, কিন্তু আচ্ছা দিন, আমি গাছটি লাগিয়ে দিচ্ছি। বৌমার সাথে আর ঝগড়াঝাটি করা যাবে না। প্রজাপতি বলেছিল ভালোবাসা না থাকলে গাছটি বড় হবে না। যদি ওর সাথে ঝগড়া করি তবে রাগ করে হয়তো বা গাছটিরও পরিচর্যা করবে না। এখনো কি ভেবে চলেছেন মা? এক মনে বসে ভাবতেই আছেন। আপনার জন্য সেই দুপুর ধরে না খেয়ে বসে আছি, চলুন তো খেয়ে নিন। হ্যাঁ বৌমা, চলো, আমারও খুব খিদে পেয়েছে। রানী তার শাশুড়ি মার কথা মতো গাছটির যত্ন নিতে লাগলো। গাছটিও রানীর ভালোবাসায় একটু একটু করে বড় হতে লাগলো। রানীর শাশুড়িও আর তার সাথে ঝগড়া করতো না, তাদের সংসারেও সুখ শান্তি আসতে লাগলো। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ রে খোকা, বল। মা, তুমি উঠানে ওটা কিসের গাছ লাগিয়েছো বলো তো? কেন রে খোকা, যে গাছই লাগাই তা দিয়ে তুই কি করবি? না মানে মা, যেদিন থেকে তুমি ওই গাছটা লাগিয়েছো তারপর থেকে আমাদের সংসারে আস্তে আস্তে শান্তি ফিরতে শুরু করেছে। গাছের সাথে আবার শান্তির কি সম্পর্ক? না, এখন তো তুমি রানীর সাথে ঝগড়া করো না, রাগারাগি করো না, বকাবকি করো না। এখন আর কাছ থেকে এসে তোমাদের কারো মুখ কালো দেখতে হয় না আমার। হ্যাঁ গো, ঠিকই বলেছ। মা এখন আমার সাথে সব সময় ভালো করে কথা বলে, কাজ না করলেও কিছু বলে না। আসলে মা, এটা কি গাছ এনেছেন বলুন তো? আমাকে আবার তোরা পাগল বলবি না তো? না মা, তুমি বলো। ওটা মিষ্টি গাছ। মিষ্টি গাছ? মিষ্টি গাছ আবার হয় কি করে? হয় গো বৌমা, হয়। ওটা সত্যি মিষ্টি গাছ। এরপর লতিকা রাজু ও রানীকে সব কথা খুলে বলল। ও বাবা, কথা বলা প্রজাপতি দিয়েছে, মানে এটা সত্যি মিষ্টি গাছ হবে। আসলে এটা মিষ্টি গাছ কিনা আমি জানি না, তবে মা, এই গাছটা আমাদের জীবন মিষ্টি করে দিয়েছে, আমাদের জীবন থেকে তিক্ততা দূর করে দিয়েছে। হ্যাঁ মা, আমাদের বউ শাশুড়ির সম্পর্ক এখন মা মেয়ের মতো হয়ে গেছে। এখন আমাদের আর কোনো রাগ জেদ অভিমান কিচ্ছুটি নেই। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। ঝগড়াঝাটির মধ্যে কোনো সুখ নেই, আছে শুধু অশান্তি। এখন যদি গাছটা মিষ্টি গাছ নাও হয় তাতে আমার মনে কোনো দুঃখ নেই। আজ আমি বড্ড খুশি, আমার মনে আর কোনো আফসোস নেই। হ্যাঁ মা, আজ থেকে আমরা মামির মতোই থাকবো, আপনাকেও আর কিছু বলবো না। এইভাবে লতিকা আর রানীর মনে দুজনের জন্য ভালোবাসা তৈরি হয়ে গেল। আর ওদিকে ভালোবাসার জোরে গাছটা হঠাৎ করে বিশাল বড় আকার ধারণ করলো আর সারা গাছে বিভিন্ন ধরনের মিষ্টিতে ভরে গেল। পরদিন সকালে আরে বাবা, এ কি হলো? গাছটা এত বড় হলো কি করে? মা, ও মা, মা বাইরে আসুন। কে গো বৌমা, কি হলো?
বৌমা কি পড়ে গেল নাকি? না না মা, আপনার মিষ্টি গাছটা কত বড় হয়েছে দেখুন, আর গাছ ভর্তি মিষ্টি। ও বাবা, তাই তো, এক রাতের মধ্যে গাছটা অত বড় হলো কি করে? আহ, কি রং বাহারি মিষ্টি চুলে আছে। কি গো গিন্নি, এখানে অমন করে মাকে ডাকলে কেন? কি হয়েছে? দেখো গো দেখো, আমার শাশুড়ির গাছে কেমন মিষ্টি ছুঁছে, তাও আবার কেমন রং বাহারি। ও বাবা, তাই তো, তাহলে প্রজাপতি তো ঠিকই বলেছিল মা। হ্যাঁ রে খোকা, হ্যাঁ, আজ আমার সব স্বপ্ন পূরণ হলো। তাহলে মা, তোমাদের মধ্যে যত ভালোবাসা থাকবে গাছটা তত বড় হবে আর তত বেশি মিষ্টি ঝুলবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। বাবারে, আজ থেকে তোকে আর মাঠে কাজ করতে হবে না, তুই গঞ্জে একটা মিষ্টির দোকান দে আর সেখানে মিষ্টি বিক্রি কর। হ্যাঁ গো মা, তুমি ঠিকই বলেছ। এত বড় একটা মিষ্টির গাছ থাকতে আর এত পরিশ্রম কেন করব? কম দামে মিষ্টি বিক্রি করব, যেন গরিব দুঃখীরাও মন ভরে মিষ্টি খেতে পারে। রাজু গঞ্জে একটা মিষ্টির দোকান দিল, সেখানে সে তাদের গাছের মিষ্টি বিক্রি করতে লাগলো। কম দাম ও নানান রকম মিষ্টি দেখে দোকানে খরিদ্দারও বাড়তে লাগলো। লতিকার গাছের মিষ্টির কথা খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ মিষ্টির গাছটি দেখতে আসতে লাগলো। কে রে মতি, হঠাৎ আমার বাড়িতে এলি? সেদিন তোমাকে উপহাস করে ভুল করেছিলাম গো বুড়িমা, আমি বুঝতে পারিনি গো, পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই। আরে, ওটা কোনো ব্যাপার না, বাড়িতে যখন এসেছিস আমার গাছের মিষ্টি মুখে দিয়ে যা। রাজু বাবা, মতিকে কটা মিষ্টি পেরে দে। নে, সবাই খা, আমার গ্রামের কেউ খালি মুখে আমার বাড়ি থেকে ফিরবে না, এখন থেকে সবাই মিষ্টি মুখ করে যাবে। আহ, কি যে মজা! সত্যি মা, এমন মিষ্টি কিন্তু আগে কখনো খাইনি, এর স্বাদই আলাদা। আমার শাশুড়ির কাছে মিষ্টি বলে কথা, স্বাদ তো হবেই। হ্যাঁ, একদম ঠিক বলেছ গিন্নি। এত কম দামে মিষ্টি বিক্রি করেও দেখতে দেখতে রাজুদের সমস্ত অভাব কেটে গেল, তাদের সংসারে সচ্ছলতা ফিরে এলো। মা, এটা আজকের রোজগার। আজকে আমার মিষ্টির দোকানে সব থেকে বেশি মিষ্টি বিক্রি হয়েছে। হ্যাঁ রে বাবা, আজ আমাদের সংসারে কিচ্ছুর অভাব নেই। এবার মনে হয় আমাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করেছেন, আমরা এবার মানুষদের সাহায্য করব। এখন থেকে রোজগার আর নিজেদের জন্য না, সব গরিব মানুষদের জন্য, বুঝলে? সব গরিব মানুষদের জন্য।